আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইন করব WSD পদ্ধতিতে। তো ম্যাথটা হচ্ছে এরকমের, একটি সাধারণভাবে স্থাপিত 4 মিটার ইন্টু 8 মিটার আকারের একমুখী স্ল্যাবের ডিজাইন করব আমরা, এবং তথ্যাদি এখানে দেওয়া আছে। এখানে লাইভ লোড দেওয়া আছে 350 কেজি, ফ্লোর ফিনিশিং দেওয়া আছে 120 কেজি পার মিটার স্কোয়ার, মুভেবল পার্টিশন দেওয়া আছে 70 কেজি পার মিটার স্কোয়ার, ঝুলন্ত সিলিং দেওয়া আছে। এগুলো সবগুলো আমাদের লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে লাগবে, এবং অন্যান্য যে তথ্যগুলো লাগবে সেগুলোও দেওয়া আছে, প্রাইম সি, এফএস, এফসি, ভিসি, ইউএন এবং লেন্থ এটা আমরা যেহেতু ওয়ান ওয়ে স্ল্যাবের মেইন বারটা আমরা শর্ট স্প্যানে ব্যবহার করব, এই জন্য ছোটো যে মানটা থাকবে আকারের সেইটা, অথবা যদি আমাদের ড্রয়িং দেওয়া থাকে, যদি বা একটা প্ল্যান দেওয়া থাকে, স্ল্যাবের কোনো একটা পোর্শন উল্লেখ করা থাকে চিত্রে, আমরা সেখান থেকে সাইজটা দেখে নিব। আচ্ছা, তো তাহলে আমরা স্টেপ 1, 2, 3 ভাবে শুরু করি। তো প্রথমেই আমরা করব হচ্ছে গিয়ে লোড ক্যালকুলেশন হচ্ছে স্টেপ 1। তো লোড ক্যালকুলেশনের শুরুতেই আমরা এখানে লিখতে পারি লোড ক্যালকুলেশন। আচ্ছা, তো সবার আগেই আমরা যে লোডগুলো সেগুলো দেখি। এখানে লাইভ লোড, ফ্লোর ফিনিশ, মুভেবল পার্টিশন, ঝুলন্ত সিলিং এগুলো দেওয়া আছে। তো আমরা লোড ক্যালকুলেশনের এগুলোর পাশাপাশি আমাদের ডেড লোডটাও অবশ্যই জানতে হবে। তো ডেড লোড আমাদের জানা নাই, এখানে দেওয়া নাই, সুতরাং ডেড লোডটা আমাদের বের করতে হবে। তো ডেড লোড বের করার জন্য আমাদেরকে প্রতি মিটার প্রস্থের জন্য আমাদের স্ল্যাবের যে ওজন, অর্থাৎ 1 বর্গমিটার স্ল্যাবের ওজন যেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা যদি দেখি যে এটা হচ্ছে গিয়ে একটা বিম, এটা হচ্ছে একটা বিম, এর উপরে আমরা একটা স্ল্যাব সাধারণভাবে স্থাপিত যেহেতু বলা হয়েছে, স্ল্যাবটা থাকবে হচ্ছে গিয়ে এই বিমের উপরে। এটা এদিকে এভাবে লম্বায় অনেকখানি আছে, সেটা কতখানি আছে সেটা আমাদের এখান থেকে আমরা সাইজ থেকে দেখি যে চওড়া এটার হচ্ছে গিয়ে এই যে প্রস্থ, সেই প্রস্থটা হচ্ছে গিয়ে 4 মিটার, এটা হচ্ছে গিয়ে 4 মিটার। আর এদিকে আছে 8 মিটার, যদিও আমরা 8 মিটার দেখাইতে পারবো না, লম্বার দিকে অনেক বেশি থাকবে প্রস্থের তুলনায়। তো এই হচ্ছে গিয়ে আমাদের স্ল্যাবটা। তো এই স্ল্যাবের উপরের যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবের ডেড লোডটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ নিজস্ব যে ওজনটা, সেই ওজনটা আমাদেরকে বের করতে হবে। তো ওজনটা বের করার জন্য সবার আগে আমাদের দরকার হবে এর থিকনেস, অর্থাৎ এর পুরুত্ব। এবং আমরা এদিকে তো লম্বায় 8 মিটার আছে, আমরা 8 মিটারের টোটালটার যে ওজন সেটা আমরা বের করব না, আমরা এদিকে একটা ফালি কল্পনা করে নেব, যার প্রস্থ আমরা ধরে নেব 1 মিটার। আমরা ধরলাম এই যে ফালিটুকু, এই ফালিটুকুর ডিজাইন আমরা করব, এই ফালিটুকুর প্রস্থ হচ্ছে গিয়ে 1 মিটার, এবং এই ফালিটা লম্বায় আছে আমাদের 4 মিটার। তো লম্বায় আমাদের 4 মিটারেরও বের করতে হবে না, লম্বার দিকেও আমরা 1 মিটার এদিক থেকে এই পর্যন্ত আমরা ধরলাম 1 মিটার, তাহলে 1 মিটার এইটুকুর আমরা ওজন বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে লম্বার দিকেও আমরা 4 মিটার বের করতেছি না, এদিকে ওদিকে যতখানি আছে সেদিকেও আমরা টোটাল 8 মিটার বের করতেছি না, আমরা এদিক থেকেও 1 মিটার কল্পনা করব, এদিক থেকেও আমরা 1 মিটারের ওজন বের করব। তো সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য এদিকে 1 মিটার আর প্রস্থ এদিকেও 1 মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেলাম। এখন আমাদের দরকার হচ্ছে গিয়ে এই পুরুত্বটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা আয়তন বের করতে পারবো, এবং তার সাথে আরসিসির একক ওজন গুণ দিলে এই 1 বর্গমিটারের ওজন বের হয়ে যাবে। তো আমরা থিকনেসটা আমাদের সবার আগে বের করতে হবে। তো থিকনেসটা এসিআই কোড অনুযায়ী আমরা যদি থিকনেস বের করতে চাই, এসিআই কোড অনুযায়ী আমরা যে জানি টি থিকনেস, এটা যেহেতু একটা সাধারণভাবে স্থাপিত স্ল্যাব, তার মানে 2 মাথায় 2টা বিম আছে, এর উপরে স্ল্যাবটা আছে, এরকমের যদি হয় তাহলে এর থিকনেস হবে L/25। এলটাকে অবশ্যই সেন্টিমিটারে বসাইতে হবে, তাহলে আমরা থিকনেসটাও সেন্টিমিটারে পাবো। তো এল আমরা পাইছি হচ্ছে গিয়ে 4 মিটার বা 400 সেন্টিমিটার। সুতরাং এখানে যদি আমরা 400 বসাই এবং একে যদি আমরা 25 দিয়ে ভাগ দিই, তাহলে এর থিকনেস পাবো আমরা 16 সেন্টিমিটার।
এটা হচ্ছে এসিআই কোড অনুযায়ী। এখন এটা যদি সাধারণভাবে স্থাপিত স্ল্যাব না হয়ে এটা যদি কন্টিনিউয়াস অথবা সেমি কন্টিনিউয়াস হতো, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, অর্থাৎ এই বিমের এদিকে কোনো স্ল্যাব নাই, কন্টিনিউ হয়নি, এদিকেও কন্টিনিউ হয়নি, অর্থাৎ এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, এপাশেও বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মানে সাধারণভাবে স্থাপিত। যদি এটা এদিকে কন্টিনিউ থাকতো স্ল্যাবটা, অর্থাৎ এদিকে আরও একটা বিম যদি থাকতো, তার উপরেও যদি স্ল্যাব থাকতো, তাহলে এই পাশটাকে আমরা বলতাম অবিচ্ছিন্ন, এই পাশটাকে বলতাম বিচ্ছিন্ন, তাহলে এই স্প্যানটার নাম হতো আংশিক অবিচ্ছিন্ন। সেক্ষেত্রে আমরা এই L/25 এই সূত্র দিয়ে বের করতে পারতাম না, সেক্ষেত্রে সূত্র হতো L/30 অর্থাৎ L/30, সেভাবে বের করতে হতো। আবার যদি দুই পাশই কন্টিনিউ করতো, অর্থাৎ এ পাশেও যদি আমাদের বিচ্ছিন্ন না হয়ে এ পাশও যদি অবিচ্ছিন্ন থাকতো, এ পাশও অবিচ্ছিন্ন থাকতো, দুই পাশেই যদি কন্টিনিউ করতো, তাহলে আমরা এইটি বের করার সূত্র ছিল L/35 আর কি, L/35। তো সেই সূত্র দিয়ে বের করতাম। আবার যদি এটা ক্যান্টিলিভার স্ল্যাব হতো, অর্থাৎ এক পাশে শুধুমাত্র স্ল্যাব আছে ফিক্সড, অন্য পাশে কোনো, এক পাশে বিম আছে ফিক্সড, অন্য পাশে কোনো বিম নাই, তাহলে আমাদের সূত্র হইতো L/10, সেই সূত্র দিয়ে আমরা বের করতাম। তাহলে এখানে আমরা জানি যেহেতু সাধারণভাবে স্থাপিত বলা আছে, সেক্ষেত্রে L/25 দিয়ে আমরা বের করব। তাহলে থিকনেস আমরা এটা পেলাম এসিআই কোড অনুযায়ী। আমরা আরও একটা থিকনেস এটা বের করব, সেটা হচ্ছে আনুমানিক আনুমানিক গভীরতা বা আনুমানিক পুরুত্ব, গভীরতা টি, সেটা বের করার সূত্র হচ্ছে গিয়ে যে প্রতি মিটার স্প্যানের জন্য 0.33 সেন্টিমিটার, প্রতি মিটার স্প্যানের জন্য 3.3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার প্রতি মিটারের জন্য। তাহলে সেক্ষেত্রে যদি 1 মিটার হয় আমাদের লম্বা, তাহলে আমরা 3.3 থেকে 4 সেন্টিমিটার ধরবো, আমরা সর্বোচ্চটা ধরবো সবসময়। আমরা 1 মিটারের জন্য 4 সেন্টিমিটার যদি ধরি, তাহলে এদিকে আছে টোটাল 4 মিটার, তাহলে 4 মিটারের জন্য হবে 4 ইন্টু, প্রতি মিটারের জন্য যেহেতু 4 সেন্টিমিটার, 4 মিটারের জন্য 4 ইন্টু 4 সেন্টিমিটার অর্থাৎ 16 সেন্টিমিটার। তাহলে আমরা যদি প্রতি মিটারের জন্য 4 সেন্টিমিটার ধরি, তাহলে আমাদের টোটাল আছে হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার, এক্ষেত্রেও আমরা পাই 16 সেন্টিমিটার। তো যদি দুইটা সেম আছে, তার মানে আমাদের ঝামেলা তেমন হবে না, আমরা এই 16 সেন্টিমিটার ধরেই আমরা পরবর্তী ধাপগুলো করব, অর্থাৎ নিজস্ব ওজনটা আমরা এই 16 সেন্টিমিটার ধরে বের করব এবং এটা অনুযায়ী আমাদের কার্যকরী গভীরতা বের করব। এখন যদি এই দুইটা আলাদা আলাদা হইতো, অর্থাৎ এইটা 16 হয়েছে ঠিক আছে, কিন্তু এটা যদি 16 না হয় অন্য কিছু হইতো, তাহলে এর মধ্যে যেটা বড় ম্যাক্সিমাম যে মানটা, আমরা সেটা নিয়ে পরবর্তী ধাপগুলো করতাম। তাহলে আমরা গভীরতা 16 সেন্টিমিটার এটা আমরা বের করতে পারবো আশা করি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে নিজস্ব ওজনটা বের করব, অর্থাৎ ডেড লোড বের করব। তাহলে ডেড লোড আমরা সবার আগে আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে ডেড লোড। এটাকে আমরা সংক্ষেপে ডিএল বলতে পারি, ডিএল। তাহলে ডেড লোড বের করার জন্য আমাদের সবার আগে আয়তন বের করতে হবে। তাহলে আয়তন মানে এদিকে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। তাহলে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1 মিটার, প্রস্থ আমরা ধরেছি 1 মিটার, এবং পুরুত্ব হচ্ছে গিয়ে আমরা পেলাম 16 সেন্টিমিটার অথবা এই 16 সেন্টিমিটার, এর মধ্যে যেটা ম্যাক্সিমাম থাকবে। তাহলে 16 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই, তাহলে 100 দিয়ে ভাগ দেব, 16/100। তাহলে এটা পেলাম হচ্ছে গিয়ে আমরা আয়তন পেলাম, এটা পেলাম এদিকে মানে 1 বর্গ মিটার স্ল্যাবের আয়তন পেলাম। এর সাথে যদি আমরা গুণ দেই 2400, এর সাথে যদি আমরা 2400 গুণ দিই, 2400 হচ্ছে আরসিসির একক ওজন, তাহলে আমরা এখানে তার ওজন পেয়ে যাব। তাহলে এখানে যে ওজনটা পাওয়া গেল সেটা হচ্ছে গিয়ে 384 কেজি, 384 কেজি পার মিটার, অর্থাৎ এখানে পার মিটার বলতে পারি অথবা পার বর্গ মিটারও বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আমরা 2 নম্বরে বাকি যে লোডগুলো আমাদের দেওয়া আছে সেগুলো ক্রমান্বয়ে এখন লিখব। লাইভ লোড এখানে যেটা দেওয়া আছে, লাইভ লোড এটাকে আমরা সংক্ষেপে এলএল বলতে পারি। এলএল এটা সমান হচ্ছে 350 কেজি পার মিটার। 3 নম্বরে আমরা দিব হচ্ছে গিয়ে ফ্লোর ফিনিশ, এটা সংক্ষেপে আমরা লিখি এফএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি 120 কেজি পার মিটার। এরপরে 4 নম্বরে আমরা লিখতে পারি মুভেবল পার্টিশন, এটাকে সংক্ষেপে এমপি বলতে পারি। এমপি হচ্ছে 70 কেজি পার মিটার।
এবং সবশেষে আমরা সাসপেন্ডেড সিলিং, ঝুলন্ত সিলিং, সেটাকে আমরা এসসি বলতে পারি, এসসি সাসপেন্ডেড সিলিং, এটা হচ্ছে গিয়ে 60 কেজি পার মিটার। এখন যদি আমরা এই যে 5টা পেলাম, এই 5টা সবগুলোকে যদি আমরা যোগ দেই তাহলে আমাদের ডেড লোড আমাদের যে লোড ক্যালকুলেশন অর্থাৎ ওমেগা, এই ওমেগার মান এখানে বের হয়ে যাবে। তো এখানে আমরা ওমেগা, টোটাল ওমেগা পেলাম হচ্ছে গিয়ে 984 কেজি, 984 কেজি পার মিটার। তাহলে আমাদের প্রথম ধাপ শেষ। এবারে আমরা আমাদের দ্বিতীয় ধাপে যাব। তো স্টেপ 2তে আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে শিয়ার ফোর্স বের করব, ভি ম্যাক্সিমাম যেটা, সেটা বের করব। এখন এই ভি ম্যাক্সিমাম এটা আমাদের সবসময় বের নাও করা লাগতে পারে। যদি পূর্ণাঙ্গ ডিজাইন করতে বলে তখন আমরা এই ভি ম্যাক্সিমামটা বের করব। শিয়ার পীড়ন নিরীক্ষা করার প্রয়োজন হলে আমরা শিয়ার পীড়ন এবং বন্ড পীড়নের ক্ষেত্রে আমাদের এই ভি ম্যাক্সিমাম লাগবে, অন্য কোথাও সাধারণত লাগে না। যদি শুধুমাত্র রডের পরিমাণ বের করতে বলে বা এখানে যদি বলা থাকে যে লোহার পরিমাণ বের করো, তাহলে আমরা এই স্টেপ 2 এটা স্কিপ করলেও চলবে। কিন্তু পূর্ণাঙ্গ ডিজাইন যদি করতে বলে তাহলে আমাদের এই স্টেপ 2 অর্থাৎ এই যে ভি ম্যাক্সিমাম, এটা স্টেপ 2তে করতে হবে। তাহলে ভি ম্যাক্সিমাম যেটা, সেটা যদি আমরা করতে চাই, এটা যেহেতু সাধারণভাবে স্থাপিত যেহেতু, সেক্ষেত্রে আমরা ভি ম্যাক্সিমাম যেটা, এটা বের করার সূত্র হচ্ছে গিয়ে আমাদের ওমেগা এল বাই 2, ওমেগা এল বাই 2 এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। আর যদি এটা সাধারণভাবে স্থাপিত না হয়, অবিচ্ছিন্ন হতো, অর্থাৎ দুই পাশে যদি অবিচ্ছিন্ন থাকতো, তাহলে ওমেগা এল বাই 2 দিয়েই আমরা বের করতাম। কিন্তু যদি আংশিক অবিচ্ছিন্ন হতো, অর্থাৎ এক পাশে কন্টিনিউ করছে স্ল্যাবটা, অন্য পাশে কন্টিনিউ করে নাই, সেক্ষেত্রে আমাদের দুই পাশে দুইটা আলাদা আলাদা হতো। তাহলে আমরা 60% আমাদের যে পাশটা বিচ্ছিন্ন হয়ে থাকতো, সে বিচ্ছিন্ন হওয়া পাশে আমরা 40% ধরতাম, টোটাল ওমেগা এল এর 40%। আর যে পাশটা অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউ করতো, সে পাশে আমরা এই ওমেগা এল এর 60% ধরতাম। তাহলে এভাবে আমরা স্টেপ 2 করব। তাহলে আমরা যেহেতু ওমেগা জানি, তাহলে ওমেগার মানটা যদি এখানে বসাই, ওমেগা পেলাম আমরা 984 ইন্টু এল হচ্ছে গিয়ে 4, একে ভাগ দিব আমরা 2 দিয়ে। তাহলে এখানে এর রেজাল্ট পাওয়া গেল 1968 এত কেজি। স্টেপ 2 আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে এম, মোমেন্ট আমরা বের করব। তাহলে এম বের করার সূত্র কি? এম বের করার সূত্র এখানেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে আমরা কোথায় কাজটা করতেছি। যদি সাধারণভাবে স্থাপিত হয় তাহলে সূত্র হচ্ছে ওমেগা এল স্কোয়ার বাই 8। আর যদি সাধারণভাবে স্থাপিত না হয়, আংশিক অবিচ্ছিন্ন হয়, তাহলে সূত্র হবে ওমেগা এল স্কোয়ার বাই 10। যদি সম্পূর্ণরূপে অবিচ্ছিন্ন হয়, অর্থাৎ স্ল্যাবটা যদি এমন একটা পোর্শনে থাকে যার দুই পাশেই স্ল্যাব কন্টিনিউ করে, তাহলে সূত্র হতো ওমেগা এল স্কোয়ার বাই 12। আচ্ছা, তো এখানে আমরা ওমেগা এবং এল এর মান যদি বসাই, এখানে ওমেগা ছিল আমাদের 984 ইন্টু এল ছিল 4, এর উপরে স্কোয়ার বাই 8। তাহলে এর রেজাল্টটা কেজি মিটারে বের হবে। কিন্তু আমরা পরবর্তী ধাপগুলো যখন করব, বিমের আকার এগুলোকে স্ল্যাবের যে কার্যকরী গভীরতা এবং অন্যান্য কাজে যেখানে আমাদের মোমেন্টগুলো দরকার হবে, সেটা বের করার জন্য আমাদের অন্য কাজগুলোতে আমাদের সেন্টিমিটারের দরকার হবে। কার্যকরী গভীরতা আমাদের সেন্টিমিটারে পেতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে 100 দিয়ে গুণ দিয়ে আমরা কেজি সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে এখানকার যে আমাদের টোটাল কার্যকরী যে এখানকার যে মোমেন্ট হবে, সেই মোমেন্টটা হবে 196800 এত কেজি সেন্টিমিটার, কেজি সেন্টিমিটার। আচ্ছা, আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেল। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে তৃতীয় ধাপ শেষ হলো, এবারে আমরা চতুর্থ ধাপ করব, স্টেপ 4। স্টেপ 4-এ আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে কার্যকরী গভীরতা। এখন এই কার্যকরী গভীরতা এটা মূলত ডি, আমরা এটা বের করব। এখন এই ডিটা আসলে আমরা যেটা বের করব
সেটা দিয়ে মূলত আমরা নিরীক্ষা করব যে আমাদের কার্যকরী গভীরতাটা, মোট গভীরতা আমরা যে 16 সেন্টিমিটার যেটা ধরেছিলাম সেটা ঠিক আছে কিনা, এটা নিরীক্ষা করার জন্যই আমাদের এই ধাপটা। কিন্তু বিম ডিজাইনের সময় আমাদের এখানে যে কার্যকরী গভীরতা ছিল সেটা ধরেই আমরা কাজগুলো করতাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কার্যকরী গভীরতার যে সূত্র, সে সূত্র ছিল ডি ইকুয়াল টু √m/r/b। এটা হচ্ছে গিয়ে আমাদের সূত্র। তাহলে এখানে আমাদের এই সূত্রটা বেশ পুরনো, তো যে তথ্যগুলো আমাদের দরকার এম আমরা একটু আগে বের করছি এখানে, আর তাহলে আর এবং বি এটা জানা দরকার। তাহলে আর বের করার সূত্র আমরা জানি হাফ অফ এফসি জে কে, এটা হচ্ছে কি আমাদের আর বের করার সূত্র। তাহলে এফসি আমাদের জানা দরকার। তো আমরা আমাদের যে তথ্যাদি দেওয়া ছিল সেখান থেকে এফসির মানটা আমরা জানি। ওখানে এফসির যে মানটা ছিল আমি এখানে যদি একটু লিখি, ওখানে এফ প্রাইম সিও দেওয়া ছিল, এফসিও দেওয়া ছিল। এফ প্রাইম সি এটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে 210 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এখান থেকে আমরা এফসিটা বের করতে পারতাম, এখান থেকে এফসিটা বের করতে পারতাম, অর্থাৎ 210-এর সাথে 0.45 গুণ দিলে আমাদের এফসি বের হতো। কিন্তু এখানে এই ম্যাথটায় সরাসরি এফসির মান দেওয়া ছিল এবং সেটা ছিল 94.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আর কি দরকার? জে এবং কে দরকার। জে বের করার জন্য আমাদের কে এর মান দরকার, অর্থাৎ আমরা জানি জে সমান হয়েছে 1 - k/3। তো এখানে আমাদের এই কে এর মানটা দরকার জে বের করার জন্য। তাহলে কে এর মানটা সবার আগে আমাদের বের করতে হবে। তাহলে কে এর মানটা বের করার জন্য আমাদের যে সূত্র কে ইকুয়াল টু n/n প্লাস fs/fc, এই সূত্র দিয়ে আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা এই যে ম্যাথটা ছিল, এই ম্যাথে আমাদের এন এর মানও দেওয়া ছিল, এফএস এবং এফসি দুটোই দেওয়া ছিল। তো এখানে এন এর মান দেওয়া ছিল হচ্ছে গিয়ে 10। তাহলে 10 এর ভাগ দিব আমরা 10 প্লাস এই যে এফএসটাও দেওয়া ছিল, এটা ছিল হচ্ছে গিয়ে 1400 এবং এফসি, এই এফসির মানটাও দেওয়া ছিল, এফসি ছিল হচ্ছে গিয়ে 94.5। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা পাই হচ্ছে গিয়ে 0.403। এটা হচ্ছে গিয়ে আমাদের কে এর মান। তাহলে এখন এই জে এর মান বের করার জন্য যদি আমরা এই কে এর মান এখানে বসাই 1 - 0.403 এর ভাগ দিব আমরা 3 দিয়া, তাহলে এখান থেকে জে এর যে মানটা সেটা বের হবে। জে এখানে বের হলো 0.866। এটা হচ্ছে গিয়ে আমাদের জে এর মান। তো এখান থেকে কে পেলাম আমরা এখানে, এবং এখানে জেও পেলাম, এবং এফসি আমাদের দেয়া ছিল। তাহলে এই তিনটা মান যদি এখন আমরা এই সূত্রে বসাই, হাফ ইন্টু এফসি হচ্ছে গিয়ে 94.5 ইন্টু জে হচ্ছে 0.866 ইন্টু আমাদের দরকার হচ্ছে গিয়ে কে হচ্ছে 0.403। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করতে পারবো, এবং এখানে আর এর মান যেটা বের হলো সেটা হচ্ছে গিয়ে 16.49। এটা হচ্ছে গিয়ে আমাদের আর এর মান। এখন আমরা যদি এই সূত্রে এম এবং আর বসাই, এম হচ্ছে গিয়ে 19,6800, আর হচ্ছে গিয়ে 16.49 ইন্টু বিটা আমাদের দরকার। তো এখন আমরা যদি এখানে এই সেকশনে আগের যে ম্যাথটা আমরা যেখানে শুরু করেছিলাম এই চিত্রের দিকে যদি একটু তাকাই, আমরা বলেছিলাম যে এদিকে আমাদের চওড়ায়, এদিকে আমাদের যে স্প্যান এখানে যদিও আমাদের 4 মিটার ছিল, কিন্তু এদিকে চওড়ায় ছিল 8 মিটার। তো আমরা টোটাল 8 মিটারের ডিজাইনটা করব না, আমরা মূলত মাঝখানে একটা ফালি কল্পনা করব যার চওড়া 1 মিটার। সুতরাং আমাদের এই প্রস্থ সবসময় এখানে 1 ধরেই আমাদের কাজগুলো করতে হবে। সেক্ষেত্রে বি আমরা 1 মিটার ধরবো। এখন এখানে যেহেতু সব মানগুলো সেন্টিমিটারে আমরা বসাইছি, এই যে পীড়ন, তারপরে এফএস এফসি এগুলো আমরা সেন্টিমিটারে বসাইছি, মোমেন্টটাকেও আমরা কেজি সেন্টিমিটারে নিছি, সুতরাং এখানে বি এর মানটাকেও সেন্টিমিটারে বসাতে হবে। তো সেন্টিমিটারে যদি আমরা বসাই তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা জানি বি সমান 1 মিটার, এটা সমান হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার। আচ্ছা, তো এখান থেকে আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে 10.92। আচ্ছা, তো এটাকে আমরা যদি রাউন্ড করলে এটাকে 11 সেন্টিমিটার বলতে পারি।
তো আমাদের হিসাব করে যেটা আসলো কার্যকরী গভীরতা 11 সেন্টিমিটার হওয়া উচিত, হিসাব করে আমরা এটা পেলাম। এখন আমরা প্রথমে যে গভীরতা ধরেছিলাম সেখানে মোট গভীরতাটা আমরা ধরেছিলাম 16 সেন্টিমিটার, মোট গভীরতাটা আমরা 16 সেন্টিমিটার ধরেছিলাম। অর্থাৎ এটা যদি হয় স্ল্যাব, এই স্ল্যাবের এটা যদি হয় মেইন রড, তাহলে টোটাল যে গভীরতা এটা আমরা প্রথমে বের করেছিলাম 16 সেন্টিমিটার। তাহলে এই 16 সেন্টিমিটারের সাপেক্ষে কার্যকরী গভীরতা আসলে থাকে কত? আমরা জানি কার্যকরী গভীরতা হচ্ছে গিয়ে এই রডের সেন্টার থেকে উপর পর্যন্ত এই যে গভীরতাটুকু, এইটুকু হচ্ছে গিয়ে আমাদের কার্যকরী গভীরতা। তাহলে এই কার্যকরী গভীরতা, এই যে ডি, এই ডিটা আসলে কত থাকে? 16 সেন্টিমিটার। এর থেকে যদি আমরা এই নিচের ক্লিয়ার কভার এইটুকু বাদ দেই এবং এই রডের এই অর্ধেক বাদ দেই, তাহলে আমাদের এখানে কার্যকরী গভীরতা কত থাকে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে আসলে প্রকৃত যে কার্যকরী গভীরতা সেটা কত থাকে? প্রকৃত কার্যকরী গভীরতা এই 16 সেন্টিমিটারের সাপেক্ষে কত থাকে আমরা সেটা একটু দেখি। 16 সেন্টিমিটার হচ্ছে গিয়ে আমাদের মোট গভীরতা, এর থেকে আমাদেরকে বিয়োগ দিতে হবে। আমরা এখানে ডি লিখতে পারি, ডি ইকুয়াল টু 16, এর থেকে বিয়োগ দিতে হবে ক্লিয়ার কভার। এই ক্লিয়ার কভার আমরা ধরে নেব সাধারণত ওয়ান ওয়ে স্ল্যাবে 2 সেন্টিমিটারের মতো ক্লিয়ার কভার আমরা ধরি। তাহলে এখানে আমরা 2 সেন্টিমিটার মাইনাস করব, এর থেকে আবারও মাইনাস করব এই রডের ব্যাসের অর্ধেক। তাহলে রডের ব্যাস সাধারণত ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা 12 mm ডায়া থেকে রড ব্যবহার করি, এটা 16 mm অনেক সময় ব্যবহার করা হয়। তাহলে 12 mm এটাকে যদি সেন্টিমিটারে নেই তাহলে পাবো 1.2 সেন্টিমিটার, এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে রেজাল্ট পাওয়া গেল আমাদের 13.4 সেন্টিমিটার। এটা হচ্ছে গিয়ে আমাদের কার্যকরী গভীরতা 16 সেন্টিমিটারের সাপেক্ষে, যেটা আমরা শুরুতে ধরেছিলাম। তাহলে এখানে দেখা গেল যে আমরা হিসাব করে পেলাম 11 সেন্টিমিটার এবং আমরা আসলে যেটা ধরে কাজটা করব সেটা পেয়েছি হচ্ছে গিয়ে 13.4। তার মানে আমরা যেটা ধরেছি সেটা হিসাবের চাইতে বেশি আছে, সুতরাং আমরা যেটা ধরেছি সেটা নিরাপদ আছে, সুতরাং এটা ব্যবহার করা যাবে। অর্থাৎ কার্যকরী গভীরতা 13.4, এটা ধরেই আমরা পরবর্তী ধাপগুলো করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের 4 নম্বর ধাপ। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে রডের ক্ষেত্রফল বের করব। 5 নম্বর ধাপে আমরা রডের পরিমাণটা বের করব। তো স্টেপ 5 এখানে আমরা বের করব হচ্ছে গিয়ে আমাদের রডের ক্ষেত্রফল, টান রডের ক্ষেত্রফল, মেইন রডের ক্ষেত্রফল আর কি, এরিয়া অফ স্টিল সেটা আমরা বের করব। তাহলে এরিয়া অফ স্টিল এটা বের করার জন্য আমরা যে সূত্রটা শিখেছিলাম বিমের যে এরিয়া অফ স্টিল বের করার সূত্র, সেটা ছিল M/FS/JD। আমরা সেই সূত্র দিয়ে এখানে কাজগুলো করব। আমরা এম এর মানও জানি, FS/JD সবগুলোর মান আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে এখানে এম এর জায়গায় যদি আমরা মান বসাই, এম ছিল হচ্ছে গিয়ে আমাদের 196800, FS এর মান ছিল আমাদের 1400 ইন্টু জে এর মান ছিল 0.866 এবং কার্যকরী গভীরতা একটু আগে আমরা বের করছি 13.40, সেটাকে আমরা বসাবো 13.4। আচ্ছা, তাহলে এখানে এরিয়া অফ স্টিল যেটা বের হলো, এটা বের হলো হচ্ছে গিয়ে 12.11 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে এরিয়া অফ স্টিল। আমাদের বিমের ক্ষেত্রে রডের সংখ্যা বের করার প্রয়োজন হতো, এখানে আমাদের রডের সংখ্যা বের করার প্রয়োজন হবে না, বরং আমরা এখানে রডের স্পেসিংটা বের করব। অর্থাৎ একটা রড থেকে আরেকটা রডের ফাঁকা কত হবে, স্পেসিং। তাহলে রডের যে স্পেসিং, সেই স্পেসিং বা ফাঁকা স্পেসিং, এটা বের করার যে সূত্র সেটাকে আমরা স্পেসিংটাকে এস দিয়ে প্রকাশ করি। এটা 3টা সূত্র দিয়ে আমরা বের করব, 3টা সূত্র দিয়ে একটা বের করব। প্রথম যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বি ইন্টু ছোট এ এস ভাগ বড় এ এস, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখন এই বি সবসময় আমরা 100 সেন্টিমিটার ধরবো বলেছিলাম। তাহলে 100 ইন্টু এই ছোট এ এস মানে হচ্ছে আমরা মেইন রড হিসেবে যে রডটা ব্যবহার করেছি তার ক্ষেত্রফল,
এই ছোটো এএস এটা এর ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে পাই ইন্টু ডি স্কোয়ার। মেন রড হিসেবে আমরা 12 mm ডায়ার রড ব্যবহার করেছি, তাহলে পাই ডি স্কোয়ার, একে ভাগ দিব 4 দিয়ে, তাহলে ক্ষেত্রফল বের হবে। তাহলে ছোটো এএস এটা বের হলো আমাদের 1.13 এত সেন্টিমিটার স্কোয়ার। বি 100 পেলাম এবং ছোটো এএস পেলাম 1.13, একে ভাগ দেব বড় এএস যেটা আমরা একটু আগে বের করছি, সেটা ছিল 12.11। তাহলে এর যে রেজাল্ট এখানে একটা পাবো আমরা, এর রেজাল্ট পাওয়া গেল 9.33 এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা রেজাল্ট। আচ্ছা, আরও দুইটা আমাদের বের করতে হবে। এস ইকুয়াল টু আরেকটা হচ্ছে গিয়ে 3 ইন্টু টি মানে হচ্ছে থিকনেস। তাহলে 3 ইন্টু থিকনেস হচ্ছে গিয়ে আমাদের আমরা ধরেছিলাম 16 সেন্টিমিটার, তাহলে এখানে রেজাল্ট পাওয়া যাবে 48 সেন্টিমিটার। আচ্ছা, এবং আরেকটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে এস ইকুয়াল টু আরেকটা এস হচ্ছে গিয়ে আমাদের 45 সেন্টিমিটার। এটা মুখস্থ, হ্যাঁ। তো তাহলে আমরা তিনটার মধ্যে যেটা সবচাইতে ছোট আমরা সেই মানটাই গ্রহণ করব, এবং ছোটোটা বিশেষ করে এই 9.33 এটাই এখানে তিনটার মধ্যে ছোট, এবং এটা যেটা আমরা সূত্র দিয়ে বের করি সেটাই আর সবসময় মোটামুটি ছোট হয়। সেক্ষেত্রে আমাদের হাতে যদি সময় কম থাকে পরীক্ষার সময়, তাহলে আমাদের এই যে নিচের যে এই দুইটা বের না করলেও চলবে। তো তাহলে এখানে স্পেসিং আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 9.33 এবং এটাই ফাইনাল, এবং এটা আমরা নিচে লিখে দেব যে 12 mm ব্যাসের রড আমরা 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবহার করব। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের স্টেপ 5। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে স্টেপ 6 গিয়ে আমরা শিয়ার পীড়নটা নিরীক্ষা করব। এটা সবসময় নাও লাগতে পারে, যদি পূর্ণাঙ্গ ডিজাইন করতে বলে তখনই আমরা এই কাজটা করব, পূর্ণাঙ্গ ডিজাইন করতে না বললে আমরা শিয়ার পীড়ন নিরীক্ষা করব না। তো শিয়ার পীড়ন নিরীক্ষা করার জন্য আমরা যে সূত্রটা শিখেছিলাম, আমরা বলেছিলাম যে বিমের ক্ষেত্রে আমরা সাধারণত 3 ধরনের শিয়ার পীড়ন পেতাম। একটা হচ্ছে বিমের উপরে প্রযুক্ত লোডের কারণে যে শিয়ার ফোর্স উৎপন্ন হতো, সেই শিয়ার ফোর্সের সাপেক্ষে আমরা শিয়ার পীড়ন একটা পেতাম। আর একটা পেতাম হচ্ছে গিয়ে আমাদের যে অনুমোদনযোগ্য শিয়ার পীড়ন, আর একটা পেতাম হচ্ছে কনক্রিট কর্তৃক গ্রহণযোগ্য শিয়ার পীড়ন। তো এখানে অনুমোদনযোগ্য যে শিয়ার পীড়ন সেটার দরকার আমাদের নাই, আমরা কনক্রিট কর্তৃক গ্রহণযোগ্য যে শিয়ার পীড়ন আর সেটা করব। এবং যদি এখানে যদিও আমাদের ভিসিআর যেটা সেটা আমাদের বের করার দরকার নেই, আমরা উৎপন্ন যে শিয়ার পীড়নটা অর্থাৎ লোডের কারণে উৎপন্ন যে শিয়ার পীড়ন, সেই শিয়ার পীড়নটা হবে হচ্ছে গিয়ে ভি ইকুয়াল টু, আমরা সূত্র পড়েছিলাম ভিসিআর বাই বিডি, সেই সূত্রটা পড়েছিলাম। তো এখানে স্ল্যাবের থিকনেসটা অনেক কম হওয়ার কারণে আমরা এই ভি এর নিচে সিআরটা এটা আমাদের দরকার নেই, অর্থাৎ ক্রিটিক্যাল শিয়ার ফোর্সটা বের করার কোনো দরকার নেই, কারণ স্ল্যাবের যে থিকনেসটা অনেক কম থাকে এজন্য। তো এজন্য আমরা শুধু ভি বাই বিডি এই যে সূত্র, এই সূত্র দিয়ে আমরা বের করব। ভি ম্যাক্সিমাম যেটা আমরা পেয়েছি সেটা ব্যবহার করব, এবং বিডি আমরা যেটা ধরেছি এবং যেটা বের করেছি সেটা আমরা এখানে বসাবো। তো সেক্ষেত্রে উৎপন্ন যে শিয়ার ফোর্স, এই উৎপন্ন শিয়ার ফোর্স ছিল হচ্ছে গিয়ে আমাদের 1968, এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ভি এর মান, এবং বি আমরা ধরেছিলাম 100 ইন্টু ডি কার্যকরী যে গভীরতা সেটা আমরা ধরেছিলাম 13.4। তাহলে এখানে আমাদের যে উৎপন্ন যে শিয়ার ফোর্স এটা হচ্ছে গিয়ে 1.47 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তো এখন এইটা আমাদের আসলে কনক্রিট যতখানি গ্রহণ করতে পারবে, অর্থাৎ ভিসি ছিল আমাদের হচ্ছে গিয়ে আমাদের এই ম্যাথটায় ভিসি এর মান প্রথমেই আমরা দেখেছিলাম দেয়া ছিল, সেটা ছিল হচ্ছে গিয়ে 4.0 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং আমরা এটা যে এই যে 1.47 যেটা বের করছি, এইটা আসলে এই যে এই ভিসি এর মানের চাইতে কম আছে, তার মানে যেটা উৎপন্ন হয়েছে সেটা যেহেতু কম আছে তার মানে নিরাপদ আছে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, এখানে এর আগে আমরা লিখতে পারি কিন্তু আর এর আগে আমরা লিখতে পারি যে উৎপন্ন শিয়ার পীড়ন উৎপন্ন শিয়ার পীড়ন, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে সেই উৎপন্ন শিয়ার পীড়ন হচ্ছে গিয়ে আমাদের এটা, কিন্তু আমরা
কনক্রিট গ্রহণ করতে পারে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং এখানে দেখা যাচ্ছে যে উৎপন্ন শিয়ার পীড়ন এটা কনক্রিট যেটা গ্রহণ করতে পারে তার চাইতে কম আছে। সুতরাং কি বলতে পারি আমরা? নিরাপদ বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে স্ল্যাবটি শিয়ার পীড়নে নিরাপদ। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে বন্ড পীড়ন নিরীক্ষা করব। তাহলে বন্ড পীড়ন নিরীক্ষা করার জন্য এখানেও আমাদের একটা সূত্রের আশ্রয় নিতে হবে। আমরা পরের ধাপে চলে যাই। স্টেপ 7 এখানে আমরা বন্ড পীড়ন নিরীক্ষা করব। বন্ড পীড়ন এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। সেই ইউ বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে ভি বাই সামেশন নট জে ডি, এবং এই ভি আমরা জানি, জেও আমরা জানি, ডিও আমরা জানি, শুধু সামেশন নট যেটা সেটা আমাদের বের করতে হবে। এই সামেশন নট এটা বের করার সূত্র হচ্ছে গিয়ে এন পাই ডি। এই ডি মানে হচ্ছে মেইন রডের ব্যাস, আর এন মানে হচ্ছে আমরা প্রতি মিটারে কয়টা রড ব্যবহার করব। তো প্রতি মিটারে কয়টা রড ব্যবহার করব আমরা জানি। প্রস্থ ছিল 1 মিটার, সেই 1 মিটার মানে হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার, এবং রডের ব্যবধান আমরা যেটা ধরেছিলাম একটু আগে আমরা যে রডের ব্যবধান বের করেছিলাম সেটা ছিল গিয়ে হচ্ছে গিয়ে আমাদের ওখানে যদিও 9 এর পরে কিছু একটা ছিল, আমরা যদি একটু পিছনে যাই স্পেসিংটা যদি বের করি এখানে দেখা যাচ্ছে 9.33 সেন্টিমিটার। আমরা এখানে একটু ভুলে গিয়েছিলাম, এটাকে রাউন্ড করে আমরা কমিয়ে আনতে পারি। স্পেসিং কখনো রাউন্ড করে বাড়ানো যাবে না, অর্থাৎ এই 9.33 একে রাউন্ড করে আমরা কখনো 9.5 অথবা 10 বানাতে পারবো না, এটাকে কমিয়ে আনতে হবে। অর্থাৎ এটাকে আমরা কমালে রাউন্ড করলে হবে 9.00, অর্থাৎ 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, অর্থাৎ এটাকে কমিয়ে আমরা রাউন্ড করলে সেটা পাই। তো সেক্ষেত্রে আমরা এই 9 সেন্টিমিটার দিয়ে যদি আমরা ভাগ দেই 1 মিটারকে, তাহলে কয়টা রড, সেই রডের সংখ্যা বের হয়ে যাবে। এটা যদি আমরা এই চিত্রের মাধ্যমে দেখি, এখানে আমাদের প্রথম পেজে যে চিত্রটা ছিল, এখানে আমাদের এই প্রস্থ ছিল আমাদের 100 সেন্টিমিটার। এই 100 সেন্টিমিটারের মধ্যে টোটাল কয়টা রড পড়বে এটা জানার জন্য আমাদেরকে এই 100 সেন্টিমিটারকে যদি এর ফাঁকা দিয়ে ভাগ দিই তাহলেই আমরা সংখ্যা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা সেটাই এখানে করেছি। তাহলে এন পেলাম এখান থেকে। এরপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এর সাথে গুণ দেব পাই ইন্টু ডি। ডি মানে হয়েছে 1.2, 12 মিলিমিটার এখান থেকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। তো এখান থেকে এর রেজাল্ট যেটা পাওয়া গেল সেটা হচ্ছে গিয়ে 41.88 এত সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যদি বসাই, ভি ছিল হচ্ছে গিয়ে আমাদের 1968, এখানে পাবো 41.88 ইন্টু জে ছিল আমাদের 0.866 ইন্টু ডি কার্যকরী গভীরতা আমরা পেয়েছিলাম 13.4। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসলে হচ্ছে গিয়ে 4.05 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এত। এখন এখানে অনুমোদনযোগ্য যে বন্ড পীড়ন সেটা আমরা অঙ্কের শুরুতে যদি যাই, যেখানে তথ্যাদিগুলো লিখেছিলাম এখানে আমরা যেমন এখানে ইউ এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি 21, এবং এখানে ভিসি একটু আগে আমরা আগের ধাপে যেটা করেছিলাম ভিসি এর মানও দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল 4.0 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং এগুলো যদি দেয়া না থাকতো তাহলে আমরা সূত্র দিয়ে এগুলো বের করতাম। ভিসি এটা বের করার যে সূত্রটা আমরা বন্ড পীড়নের এখানে এই যে ভিসি এটা দেয়া ছিল, এটা 4.00, এজন্য আমরা এখানে লিখেছিলাম। এটা যদি দেয়া না থাকতো এই ভিসি আমরা বের করার সূত্র ছিল 0.292 √f'(c). এই সূত্র দিয়ে আমরা ভিসি এর মানটা বের করতে পারবো। f'(c) বসালেই এখানে ভিসি এর মানটা বের হবে। যদি দেওয়া না থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব, আর দেয়া থাকলে সেটাই ব্যবহার করব। এরপরের যে ধাপটা আমরা করতেছি, এখানে ইউ এর মানটাও 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। ইউ অ্যালাওয়েবল সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে যেহেতু উৎপন্ন যেটা হয়েছে সেটা 21-এর চাইতে কম আছে, তার মানে সে কি নিরাপদ আছে। অর্থাৎ আমরা লিখতে পারি ইউ ইজ লেস দ্যান ইউ অ্যালাওয়েবল। সুতরাং আমরা বলতে পারি
সুতরাং আমরা বলতে পারি এটা কি আছে, নিরাপদ আছে, অর্থাৎ বন্ড পীড়নে সে নিরাপদ আছে। এই ইউ অ্যালাউয়েবল যদি এখানে দেয়া না থাকতো তাহলে ইউ অ্যালাউয়েবল বের করারও আমাদের সূত্র ছিল। তো ইউ অ্যালাউয়েবল বের করার যে সূত্রটা, এটা আবার বিভিন্ন বারের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। একটা টপ বারের ক্ষেত্রে এক রকমের হয়, নর্মাল বারের ক্ষেত্রে এক রকমের হয়। তো সেগুলো আমি সেই সূত্রগুলো আর এখানে এনে পেঁচাতে চাই না, তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। ইউ অ্যালাউয়েবল এখানে দেওয়া ছিল, এই জন্য আমরা এটা ব্যবহার করলাম। তো এক্ষেত্রে যেহেতু এই নিরাপদ আছে, আমরা এখানে আরও একটা কথা উল্লেখ করতে চাই, যেটা আমরা যদিও 9 নম্বর ধাপে গিয়েও এই কথাটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে উৎপন্ন যে বনপীড়ন, এই উৎপন্ন বনপীড়ন 4.5005 যেটা উৎপন্ন হলো, এটা অনুমোদনযোগ্যর চাইতে অনেক কম, এটা অর্ধেকেরও কম, 50%-এরও কম আছে। 21-এর 50% হচ্ছে গিয়ে আমাদের 10.5, মানে 4.05, এটা 50%-এরও চাইতেও কম। সুতরাং এই জন্য আমরা কাজ করব, আমরা সাপোর্টের কাছাকাছি গিয়ে কলাম স্ট্রিপে গিয়ে আমরা মেন যে রডগুলো আছে, মেন রডগুলো একটার পর একটা অল্টারনেট করে একটার পর একটা রড আমরা 45 ডিগ্রি কোণে কেরাং করে উপরে উঠিয়ে দেব। কারণ কি? কারণ বনপীড়নে ফেল করার কোনো সুযোগ নাই। এখানে যেহেতু অনেক কম, বনপীড়নে যেহেতু সে ফেল করবে না, আর আমরা যদি রড অর্ধেকও দেই, রডের স্পেসিং যদি অর্ধেকও বানিয়ে দিই, তাহলেও সে বনপীড়নে ফেল করবে না। সেক্ষেত্রে আমাদের সাপোর্টের কাছাকাছি যেহেতু নেগেটিভ মোমেন্ট থাকে, এটাকে প্রতিরোধ করার জন্য আমরা 45 ডিগ্রি কোণে ক্রাঙ্ক দিলে আমাদের জন্য আরও সুবিধাজনক হবে। এজন্য আমরা মেইন যে বারগুলো, যেটা 9 সেন্টিমিটার পরপর দিতাম আমরা, ওই বারগুলো মাঝামাঝি মিডল স্ট্রিপে 9 সেন্টিমিটার পরপর ঠিকই থাকবে, কিন্তু বিমের কাছাকাছি এসে সেগুলোকে আমরা একটার পর একটা অল্টারনেট করে ক্রাঙ্ক দিয়ে দেব। যেহেতু এখানকার বনপীড়নের যে উৎপন্ন বনপীড়ন, এটা অনুমোদনযোগ্যর চাইতে অর্ধেকেরও কম আছে। অর্ধেকের কম না থাকলে এটা করা যাবে না, অর্ধেকের বেশি হলে এটা আমরা অর্ধেকের কম হলে এটা আমরা করতে পারি। আচ্ছা, তো এটা গেল স্টেপ 7। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে স্টেপ 8। স্টেপ 8-এ আমরা টেম্পারেচার বারগুলো এখানে হিসাব করব। টেম্পারেচার বার কোনগুলো, আমরা যদি আমাদের চিত্রে চলে যাই, তো এদিকে তো আমরা মেইন বারগুলো ব্যবহার করব। এই মেইন বারগুলোকে আমাদের ধরে রাখার জন্য আমরা এদিকে, এই যে লম্বির দিকে, এদিকে যে 8 মিটার ছিল এই বরাবরে আমরা যে বারগুলো ব্যবহার করি, এই বারগুলোকে আমরা টেম্পারেচার বার বলি। তাহলে এই টেম্পারেচার বারগুলো কিভাবে আমরা হিসাব করব সেটা একটু আমরা দেখি। এই স্টেপ 8, এই 8 নম্বর স্টেপে আমরা এটা দেখব। তাহলে এখানে খুবই সহজ সূত্র, টেম্পারেচার বারকে AS প্রাইম এর ক্ষেত্রফলটাকে এভাবে প্রকাশ করা হয়। এর ক্ষেত্রফল বের করার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 0.0025 BT। এখন এই 25 যদি আমরা প্লেন বার ব্যবহার করি তাহলে আমরা 25 দিই, আর যদি আমরা ডিফর্ম বার ব্যবহার করি তাহলে 20 দিয়েও করা যায়। আচ্ছা, তো তাহলে এখানে বি এবং টি এর মানটাকে যদি আমরা বসাই, 0.0025 ইন্টু বি 100 এবং থিকনেস 16, এটাকে বসালে এর রেজাল্ট আমরা এখানে পেয়ে যাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের 4.0 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এস প্রাইম। এবং টেম্পারেচার বার হিসেবে আমরা অনওয়ে স্ল্যাবের ক্ষেত্রে টেম্পারেচার বার হিসেবে আমরা 10 mm ডায়ার রড ব্যবহার করতে পারি। অর্থাৎ ছোট এএস প্রাইম, এটা একটা রডের ক্ষেত্র বা ডায়া যদি 10 mm হয় তাহলে এর ক্ষেত্রফল হবে পাই ইন্টু 10 mm-কে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম, ভাগ দিলাম 4 দিয়ে, তাহলে এখানে এর রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 0.785 এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে এর ব্যবধান এস প্রাইম, এই এস প্রাইম হবে আমাদের ওই যে সূত্রটা আমরা শিখেছিলাম, বি ইন্টু এএস, অর্থাৎ 100 ইন্টু ছোট এএস, এটা ছোট এএস প্রাইম ভাগ বড় এএস প্রাইম। আচ্ছা, এখানে 100 ইন্টু ছোট এস আমরা এখানে পেলাম, এএস প্রাইম যেটা পেলাম সেটা হচ্ছে 0.785, এটাকে ভাগ দিব আমরা এএস প্রাইম দিয়ে, তাহলে এএস প্রাইম এখানে পেলাম আমরা কত, 4। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের রেজাল্ট বের হলো হচ্ছে গিয়ে 19.62। তো এটাকে যদি আমরা নিচের দিকে রাউন্ড করে অবশ্যই কমাতে হবে, বাড়ানো যাবে না, এটাকে রাউন্ড করলে আমরা 19.50 এত সেন্টিমিটার
সেন্টার টু সেন্টার বলতে পারি, এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ব্যবধান। এখন এই ব্যবধান আরও দুইটা বের করা যায়, এস প্রাইম, এটা আরও দুইটা বের করা যায়। একটা হয়েছে আমরা মেইন বারের যে স্পেসিং, সেই মেইন বারের স্পেসিংটাকে আমরা ধরেছিলাম 3 × T, কিন্তু আমাদের টেম্পারেচার বারের স্পেসিং 5 × T, এটা দিয়ে করা যায়। টি হচ্ছে 16, 5 × T হচ্ছে 16, তার মানে এখানে 80 সেন্টিমিটার। এত অবশ্যই ব্যবহার করা যাবে না, এত স্পেসিং। আবার এস প্রাইম আরও একটা, সেটা হচ্ছে 45, এটা ফিক্সড 45 সেন্টিমিটার। এই তিনটার মধ্যে যেটা কম সেটা আমরা ব্যবহার করব। অবশ্যই এই দুইটা আমাদের ব্যবহার মানে বের না করলেও চলবে, সময় না থাকলে, যদি সময় থাকে অতিরিক্ত তখন বের করা যেতে পারে। তাহলে এখানে আমরা পেলাম 19.50 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার আমরা এই টেম্পারেচার বারটাকে ব্যবহার করব। তাহলে আমাদের ডিজাইন শেষ। সর্বশেষ এখানে তোমরা একটা ধাপ উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু ক্রাঙ্কের কথা উল্লেখ করছি, অর্থাৎ আমাদের বিমের যে স্ট্রিপটা থাকবে, অর্থাৎ মিডল স্ট্রিপে আমরা সাধারণত মেইন রডগুলো সবগুলো নিচের দিকেই থাকে, কিন্তু সাপোর্টের কাছাকাছি গিয়ে আমরা বলছিলাম ক্রাঙ্ক দেওয়ার কথা। তো ক্রাঙ্ক এটা যেহেতু দুই পাশই সাধারণভাবে দুই পাশই বিচ্ছিন্ন, আমরা যদি আমাদের সেকশনটা একটু দেখি, এই সেকশনের এখানে দেখা যাচ্ছে এ পাশটা বিচ্ছিন্ন হয়ে গেছে আর স্ল্যাব নাই, এ পাশও বিচ্ছিন্ন হয়ে গেছে, এদিকেও আর কোনো স্ল্যাব নাই। সেক্ষেত্রে আমাদের যে এখানে যে মেইন যে রডগুলো থাকবে, এই রডগুলো এই বিমের কাছাকাছি গিয়ে আমরা এখানে 45 ডিগ্রি উপরের দিকে উঠিয়ে এখানে ক্রাঙ্ক দিয়ে দেবো। এখানে নিচের দিকেই থাকবে, এখানে সাপোর্টের কাছাকাছি গিয়ে আমরা 45 ডিগ্রি উপরে ক্রাঙ্ক করে উপরের দিকে উঠিয়ে এদিকে আবার হুক দেবো। অবশ্যই মেইন বার হিসেবে মেইন বারের দুই প্রান্তে অবশ্যই আমাদের হুক দিতে হবে। তো এই হুক দেব এবং সে কথাটা উল্লেখ করা যেতে পারে 9 নম্বর ধাপে। আর এখানে এই যে সাপোর্টের কাছাকাছি গিয়ে আমি যে বললাম, এখন এই সাপোর্টে কতটা কাছাকাছি যাব, এক্ষেত্রে আমরা এখানে টোটাল যে 4 মিটার বা 400 সেন্টিমিটার, এই 400 সেন্টিমিটারের বিচ্ছিন্ন পাশে যেখানে বিচ্ছিন্ন হয়ে যাবে সেখানে L/7 ডিস্টেন্স রাখবো। এখানেও L/7 ডিস্টেন্স রাখবো। আর যদি অবিচ্ছিন্ন থাকতো, অর্থাৎ এই পাশটা যদি অবিচ্ছিন্ন থাকতো, এই পাশে যদি আরও স্ল্যাব থাকতো, তাহলে এখানে আমরা L/7 না হয় L/5 রাখতাম। অর্থাৎ বিচ্ছিন্ন পাশে সবসময় L/7 থাকবে এবং অবিচ্ছিন্ন পাশে L/5 থাকবে। তাহলে L/7 যদি আমরা এখানে করি, আমাদের টোটাল 400, এর 400-রে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, তাহলে যে রেজাল্ট থাকবে তাহলে সেটাই হবে আমাদের এখানকার ক্রাঙ্কের ডিস্টেন্স। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের 9 নম্বর ধাপ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরে আবার অন্য কোনো ম্যাথে দেখা হবে। ধন্যবাদ।